লেখক নভেন্দু বিশ্বাসের আয়ান। ধ্রুবজ্যোতি ভেবেছিল আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ওর আন্ডারের ছেলেগুলো কোনো কাজের না। সেলস রিপোর্টে হাজারখানেক গলদ। এর জন্য পরের মিটিংয়ে ওকে কথা শুনতে হবে। ছেলেগুলোর ক্লাস নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আজ মেয়ে নাচের স্কুলে গেছে, ফেরার পথে ওকে নিয়ে ফিরতে হবে। ওর মা ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে। শুধু আজকের ডিউটিটা ওর জন্য। নাচের স্কুলটা মেয়ের স্কুলের পাশেই। রক্তিমা মিসের বোন নাচ শেখায় বলে এখানে দেওয়া। গাড়ি থেকে নেমে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতেই ঘরটা দেখিয়ে দিল। ধ্রুবজ্যোতি ভিতরে গিয়ে দেখে বাকি সবাই চলে গেছে। পিউ শুধু বসে আছে মুখ নামিয়ে। ও ঘরে ঢুকতেই পিউ মুখ তুলে তাকায়। মেয়ের মুখটা ভীষণ গম্ভীর। এত দেরি করলে কেন বাপি? অফিসে কাজ ছিল মা। আচ্ছা সরি, কি খাবে বলো? খাবার কথা শুনে পিউয়ের মুখে একটু হাসি ফুটল। ক্রিস্পি চিকেন আর বিরিয়ানি। আর পিউয়ের মুখ খুশিতে ডগমগ। ফেরার সময় মেয়ের কথা মতো সবকিছু অর্ডার দিল ধ্রুবজ্যোতি। আজকালকার বাচ্চারা কত অ্যাডভান্সড। ওদের বয়সে ও এইসব খাবারের নামই জানতো না। খাওয়া তো দূরস্থ। ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে ওর। বাবা লেড ফ্যাক্টরিতে কাজ করতেন। মাঝে মধ্যে স্ট্রাইকে বন্ধ হয়ে যেত। তখন রেশন দোকানের খুদ খেয়েও থাকতে হয়েছে। তারপর এই চাকরিটা হলো। প্রথম দিকে মাইনে তেমন ছিল না। মার্কেটিং সেক্টর, চাপও ছিল ভীষণ। কিন্তু ও জানতো ওকে টিকে থাকতেই হবে। তাই আজ জোনাল ম্যানেজারের চেয়ারটা ওর জন্য। কিন্তু কাজের চাপ আরও বেড়েছে। তবে মেয়ের জন্য সংসারের যা খরচ, তার জন্য এটুকু শ্রম তো দিতেই হবে। মাঝে মধ্যে সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। এত চাপ সহ্য হয় না। তারপর মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করতে হয়। রেস্তোরাঁর মালিক ধ্রুবজ্যোতির চেনা। খাবার নিতে হলে এখান থেকেই নেয় ও। আর কতক্ষণ লাগবে রে? এই তো স্যার, একটু দাঁড়ান, খাবারটা প্যাক করছে। ধ্রুবজ্যোতি একটু বিরক্ত হয়ে যায়। বাপি, মাকে ফোন করে দাও না। রাতের খাবার তো নিয়েই যাচ্ছি আমরা। হুম, দাঁড়া। ফোন বার করে তিয়াশার নম্বর ডায়াল করে ধ্রুবজ্যোতি। নম্বর নেটওয়ার্ক কভারেজের বাইরে। এ এক নিত্যদিনের ঘটনা। তিয়াশাকে বললে চিৎকার করে বাড়ি মাথায় করবে। তোর মায়ের ফোন নট রিচেবল বলছে। দেখি, দাও তো। পিউ ফোনটা নিয়ে নেয় ওর হাত থেকে। নিজেও চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ছাড়, রান্না করে রাখলে ফ্রিজে রেখে দেবে, কাল খাওয়া যাবে। মিনিট 15 বাদে রেস্তোরাঁ থেকে বের হয় ধ্রুবজ্যোতি, সাথে পিউ। গাড়ি ঘুরিয়ে নিয়ে একটা গয়নার দোকানের সামনে দাঁড়ায় সে। কি হলো বাপি? তোমার রাগ ভাঙালাম, আর তোমার মাম্মিরও তো রাগ ভাঙাতে হবে নাকি? পিউ হেসে ওঠে। পিউকে গাড়িতে রেখে দোকানের ভেতরে ঢুকেও তিয়াশার জন্য একটা গোল্ড রিং কেনে। গত রবিবার ওদের বিবাহ বার্ষিকী ছিল। কাজের জন্য ওই দিনও সেলিব্রেট করা হয়নি। রাগ হয়েছে বোধহয় ম্যাডামের। রিংটা কিনে এনে মেয়ের হাতে দেয়। ওয়াও বাপি, ইউ আর গ্রেট। মা খুব খুশি হবে। ধ্রুবজ্যোতি শুধু হাসে। মাকে বলে দিও না। সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে যাবে। এটা সারপ্রাইজ কিন্তু। মেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দরজা খুলতে তিয়াশা অনেক দেরি করে। বোধহয় ঘুমিয়ে গেছিল। চোখের পাতাটা পুরো লাল হয়ে আছে। দরজা খুলতে মেয়ে দৌড়ে ঘরে ঢুকে গেল। এবার টিভি নিয়ে বসবে। কি হয়েছে, জ্বর নাকি? বলনি কেন? কতবার ফোন করলাম, নট রিচেবল বলছিল। না না, এই একটু মাথাটা ধরেছে। ফোনে নেটওয়ার্ক না থাকলে আমি কি করতে পারি বলো? আবার এই নিয়ে শুরু করো না প্লিজ। সব সময় সন্দেহ।
ভালো লাগছে না আর। যাও ফ্রেশ হয়ে নাও, ভাত বাড়ছি। তিয়াশার গলায় অবহেলার স্বর। এই স্বরের সঙ্গে ও এখন অভ্যস্ত। আসলে মেয়ে বায়না করলো তাই। খাবারের প্যাকেটটা তিয়াশার দিকে এগিয়ে দেয় ও। কতবার বলেছি ফাস্ট ফুড আনবে না, তোমার মেয়ে তুমি বুঝবে। আমি যে হাত পুড়িয়ে রান্নাটা করলাম, সেই জন্যই তোমাকে ফোন করেছিলাম, কিন্তু ফোনে পেলাম না। আচ্ছা যাও, স্নানটা করে এসো, আমি খাবার বাড়ছি। তিয়াশা খাবার প্যাকেটটা নিয়ে রান্নাঘরে যায়। খাওয়ার টেবিলে পিউয়ের আনন্দ দেখে কে। মেয়েটার জন্য সব করা যায়। পিউয়ের নাকটা ঠিক ওর মতো হয়েছে। মা যখন বেঁচে ছিল তখন পিউ মায়ের কোলেই থাকতো। দেখ বাবু, তোর মেয়ে একেবারে তোর কপি। মায়ের কথাগুলো এখনো মনে পড়ে ওর। মা চলে গেছে, বছর দুয়েক হলো। এখন বাড়িতে ওরা তিনজন প্রাণী। খাওয়া হয়ে গেলে পিউকে কোলে করে ওর ঘরে নিয়ে যায় ধ্রুবজ্যোতি। বাপি গল্প না বললে মেয়ে ঘুমায় না। পিউয়ের চোখ বুজে এলো ধীর পায়ে। ওর ঘর থেকে বেরিয়ে আসেও। ওদের শোবার ঘরটা দোতলায়। সিঁড়ি বেয়ে ঘরে এসে দেখে ঘরটা অন্ধকার। লাইটের সুইচ অন করতেই তিয়াশাকে বিছানায় দেখে। লাল রঙের নাইটিটা গত বছর কিনে দিয়েছিল সেলের সময়। বুকের বোতামগুলো আটকানো নেই। ওর শুভ্র স্তনবৃন্ত বেরিয়ে এসেছে নাইটির ফাঁক গলে। তিয়াশার শরীরের বাঁধন এখনো আলগা হয়নি। মেয়ে হওয়ার পর একটু মোটা হয়ে গেছিল। তারপর জিম যেতে শুরু করলো। ওকেও টেনেছিল কদিন, কিন্তু কাজের চাপে আর যাওয়া হয়নি। নিজের স্ত্রীকে দেখে এই রকম উত্তেজনা হওয়া বোধহয় অশালীন নয়। ও আংটিটা হাতে করে তিয়াশার দিকে এগিয়ে যায়, ওর পাশে গিয়ে বসে। তিয়াশা সত্যি ঘুমিয়ে গেছে বোধহয়। ঘুমন্ত তিয়াশার হাতে আংটিটা পরিয়ে দেয় ও। কোনো সাড়া পায় না ওর থেকে। ওর উদ্ধত স্তনবৃন্তের দিকে বারবার চোখ চলে যায়। নিজের অজান্তে ওর হাত তিয়াশার বুকের উপর খেলা করতে থাকে। নিজের নিম্নাঙ্গের পরিবর্তন অনুভব করতে পারে সে। ও তিয়াশা ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দেয়। হঠাৎ তিয়াশার ঘুম ভেঙে যায়। ও উঠে বসে। ধ্রুবজ্যোতির হাত তখন ওর শরীর ভাঙছে, কিন্তু তিয়াশার শরীরে কোনো উত্তেজনা নেই। ওর নির্লিপ্তের মতো ওকে সরিয়ে দেয়। কতবার বলেছি, মেয়ে বড় হয়েছে, আর ভালো লাগে না এইসব। ধ্রুবজ্যোতি ছাড়তে চায় না ওকে। তিয়াশা মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বেশি জোর করলে আবার অশান্তি শুরু হবে। মেয়ে জেগে গেলে আরেক অশান্তি। ধ্রুবজ্যোতি কোনো কথা না বলে শুয়ে পড়ে। মাঝে মাঝে মনে হয়, শরীরের ইচ্ছেগুলোর কি সত্যি কোনো মূল্য নেই? এই জেলখানায় আর কতদিন? উত্তর পায় না কিছুতেই। পরের দিন সকালে উঠে দেখে টেবিলে রোজকার মতো চা রেখে গেছে তিয়াশা। চা খেতে খেতেই কাগজটা দেখা ওর স্বভাব। কিছুক্ষণের মধ্যে এই কাগজটা নিয়ে আসে তিয়াশা। আংটিটা ভালো হয়েছে, কিন্তু ফালতু খরচ করো কেন বলো এত? ইচ্ছে হলো তাই। বিয়ের আগেও তিয়াশাকে দেখেছিল এক বন্ধুর বিয়েতে। প্রথম দিন দেখেই ভালো লেগে গেছিল। তখন চাকরিতে অনেকটাই উন্নতি হয়েছে। একটা মারুতি কিনেছে কদিন আগেই। লাল রঙের শাড়িতে দুধে আলতা রঙের তিয়াশাকে নিজের করে পেতে খুব ইচ্ছে হয়েছিল ওর। তখন ওর কোনো প্রেমিক ছিল কিনা খোঁজ নেওয়ার ইচ্ছেও হয়নি। মনে হয়েছিল তিয়াশা শুধু ওর। বন্ধুর কাছ থেকে বাড়ির ঠিকানা জোগাড় করেছিল ওর। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে তবে ওকে পাওয়া। বিয়ের প্রথম প্রথম বনিবনা হয়নি ওদের। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে এসেছিল। বিয়ের 2 বছরের মাথায় পিউ হলো। সবকিছু ঠিকঠাক চলছিল। তারপর জোনাল ম্যানেজারের পোস্টটা পেল ধ্রুবজ্যোতি। সেদিন সব থেকে খুশি হয়েছিল তিয়াশা। মেয়ে হওয়ার পর দিন থেকে চিন্তাটা আরো বেড়ে গেছিল।
ওর ভবিষ্যতের কথা ভেবে অফিসে বেশি বেশি সময় দিতে শুরু করেছিল। এই নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো টুকটাক। তবে বছরখানেক ধরে তিয়াশার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করছে ও। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, সংসারের প্রতি একটু হলেও উদাসীন। কিছু বললেই চিৎকার শুরু করে। রাতে এক বিছানায় শুয়েও দুজনে 10 যোজন দূরে। মাঝরাতে উঠে পাশ ফিরে দেখে তিয়াশার চোখ ফোনের দিকে, হাসছে কিছু দেখে। পরে জিজ্ঞেস করলে বলে রিয়ার সাথে গল্প করছিল। রিয়া ওর মাসতুতো বোন, বেশি ঘাটালে চিৎকার করবে। পাড়ার সবার সামনে প্রেস্টিজের কথা ভেবে চুপ করে থাকে ধ্রুবজ্যোতি। কিন্তু সেই প্রথম দিনের দেখা তিয়াশার প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটা কিছুতেই মুছতে পারে না ও। তাই মেয়ের পেছনে বেশি সময় দেয় এখন, কিছুটা ভুলে থাকতে পারে ওকে। মাঝে সপ্তাহখানেক কেটে গেছে। অফিসে কাজ করছিল ধ্রুবজ্যোতি। যখন ফোনটা আসে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5:30। মেয়ের স্কুল থেকে ফোনটা এসেছে। এখনো পিউকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি বলে স্কুল থেকে ফোন করেছে। তিয়াশা এই ভুল তো করে না। প্রথমেই তিয়াশাকে ফোন করেও, কিন্তু নট রিচেবল। রাগে মাথা গরম হয়ে যায় ওর। এতটা ইরেসপন্সিবল হয় কি করে? গ্যারেজ থেকে গাড়ি বের করে নিজেই রওনা দেয় স্কুলের দিকে। গিয়ে দেখে মেয়ে কাঁদছে। ও যেতেই মেয়ে দৌড়ে এসে ওর কোলে উঠে পড়ে। কিছু হয়নি মা, মাম্মি হয়তো জ্যামে আটকে গেছে, চলো আইসক্রিম কিনে দেব। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে দেখে দরজায় তালা দেওয়া। নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেও। ঘরের ভিতর ভীষণ অন্ধকার। মেয়ে ভয়ে বাবাকে আঁকড়ে ধরে। কিচ্ছু হয়নি, মাম্মি হয়তো অন্য কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। মেয়েকে ওর ঘরে বসিয়ে টিভিতে কার্টুন চালিয়ে দেয় ধ্রুবজ্যোতি। মেয়ে একটু চুপ হলে বাইরে বেরিয়ে এসে আরেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু নট রিচেবল বলে। ও শ্বশুরবাড়ি ফোন করেও বিফল হয়। ও তারপর একে একে তিয়াশার আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে ফোন করেও কোনো খোঁজ পেল না ওর। ওর মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো। পিউকে সঙ্গে নিয়েই লোকাল থানায় গেল ও। থানায় মিসিং ডায়েরি লেখাতে গিয়েও ওর বুক কেঁপে ওঠে। এই সকাল বেলাতেই কথা হলো। আজ সকাল থেকে একটু অন্যমনস্ক ছিল তিয়াশা। কিছু ভাবছিল বোধহয়, কিন্তু কোথায় হারিয়ে গেল হঠাৎ করে। থানা থেকে বাড়ি ফিরে কিছু খাবার রুচি থাকে না ওর মুখে। মেয়ের জন্য রাস্তা থেকে রুটি কিনে নেয়। সারা রাত আশঙ্কায় ঘুম আসে না ওর। কোনো অ্যাক্সিডেন্ট হলে এর মধ্যে খোঁজ পাওয়া যেত অবশ্যই। হয়তো বন্ধুদের সাথে কোথাও বেরিয়েছে। হাজার ভাবনা মাথায় ঘোরে ওর। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তিয়াশার। ওর শ্বশুর বাড়ির লোকজন এসেছিলেন, কেউ কিছুই বলতে পারছে না ঠিক করে। এই কদিনে অফিসে যেতে পারিনি ও। অফিসে গেলেই লোকজনের হাজার প্রশ্ন, উত্তর দেওয়ার ভয়ে ও আর বাড়ি থেকে বের হতে পারছে না। মেয়েকে স্কুলে পাঠানোর জন্য স্কুলের গাড়ি বলে দিয়েছে, কিন্তু মায়ের জন্য কেঁদে কেঁদে মেয়ের চোখ ফুলে একসা। এত রকম সমস্যা একবারে এসে পড়বে ও ভাবতে পারেনি কিছুতেই। তালগোল পাকিয়ে যাচ্ছে ওর সব কিছু। মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসেও। ফেরার সময় রাস্তায় পাড়ার এক কাকিমার সাথে দেখা। বাবা, বৌমা ফিরল? ও কোনো উত্তর দিতে পারে না প্রশ্নের। নিজেকে কেমন অসহায় মনে হয় ওর। বাড়ি ফিরে এসে মাথায় হাত দিয়ে বসে পড়েও। হঠাৎ ইন্সপেক্টরের ফোনে হুঁশ ফেরে। মিস্টার রায়, আপনি কি একবার থানায় আসতে পারবেন? ধ্রুবজ্যোতি গাড়ি নিয়ে থানায় পৌঁছায়। ইন্সপেক্টর ওকে আলাদা করে একটা ঘরে নিয়ে যান। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করার চেষ্টা করি, হসপিটাল থেকে শুরু করে আপনার স্ত্রীর পরিচিত সমস্ত জায়গায়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। তখন মনে হয় উনি স্বইচ্ছায় কোথাও গেছেন।
তখন আমরা ওনার জিম সেন্টারে গিয়ে খোঁজ নিই। না মানে তিয়াশা কিন্তু সেই রকম নয়। ওর গলা একটু দুর্বল হয়ে পড়ে। দেখুন, বুঝতে পারছি, কিন্তু সত্যিটা আপনার জানা দরকার। আমরা জিম সেন্টারে গিয়ে অনেকের কাছ থেকে জানতে পারি ওখানে আপনার স্ত্রীর সঙ্গে একজনের বন্ধুত্ব হয়েছিল, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার আপনি বলুন, আপনি কি সত্যি আর খোঁজ চালিয়ে যেতে চান? দেখুন, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ধ্রুবজ্যোতি আর কোনো কথা বলতে পারে না। কথাগুলো গলায় এসে আটকে যায়। ও কোনো মতে নমস্কার জানিয়ে উঠে পড়ে। গাড়িতে ফিরতে ফিরতে সব অতীতের স্মৃতিগুলো একে একে ভেসে আসতে শুরু করে। পুরুষ মানুষের নাকি চোখে জল আসতে নেই, কিন্তু সেটা আটকানো ওর নিজের সাধ্য নয়। বাড়ি ফিরে এসেও রিয়াকে ফোন করে। রিয়া তিয়াশার শুধু বোন ছিল না, ওর বেস্ট ফ্রেন্ড ছিল। তুমি কি কিছু জানতে রিয়া? রিয়া চুপ করে থাকে। সত্যিটা বলো একবার। দিদি বলেছিল একজনের কথা, কিন্তু এভাবে এতদূর এগিয়ে যাবে ভাবতে পারিনি। সরি জামাইবাবু। ও আর কিছু না বলে ফোন কেটে দেয়। একটু পরেই মেয়ে স্কুল থেকে ফেরে। চোখের জল মুছে মেয়ের জন্য খাবার কিনতে বের হয় ও। বাপি, মা কোথায় গেছে? স্কুলের বন্ধুরা বলছিল মা নাকি চলে গেছে অন্য একজনের সাথে। চুপ, এইসব কে বলেছে? মিথ্যে বলেছে। তোমার মাম্মি ফিরে আসবে কদিনের মধ্যেই। এখন কদিন আর স্কুলে যেতে হবে না তোমাকে। ধ্রুবজ্যোতি মেয়েকে বকতেই ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ও মেয়েকে কোলে তুলে নেয়, কাঁদে না। সোনা মা আমার, দাঁড়াও, পিৎজা অর্ডার দিচ্ছি। রাস্তায় বেরিয়েছিল ধ্রুবজ্যোতি একটা কাজে। পাড়ার মুখে আসতেই ছেলেগুলো ফিসফিস করে কিছু বলছে নিজেদের মধ্যে, আর ওর দিকে তাকিয়ে হাসছে। হয়তো ভাবছে ওর অক্ষমতার জন্য তিয়াশা ওকে ছেড়ে চলে গেছে। ধ্রুবজ্যোতি সব বুঝতে পেরেও কিছু উত্তর দিতে পারে না। মনে মনে ভীষণ রাগ হয়, ঘেন্না হয় তিয়াশার উপর। তিয়াশা পারলে ও পারবে না কেন? সবাই ওকে দোষ দিচ্ছে, ভাবছে ও শারীরিক দিক থেকে অক্ষম। ওর হাসি পায় এই সমাজকে দেখে। বিকেল হলে মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে আসে ইচ্ছে করেই। সোনাগাছির কথা সেই ছোটবেলা থেকে শোনা, কোনো দিন সাহস হয়নি ওর। বন্ধুরা অনেকবার বলেছে, কিন্তু পারেনি। নিজের পরিবারের মর্যাদার কথা ভেবে যেতে পারেনি। আজ ছেলেগুলো হাসার পর থেকে ওর মনে জেদ চেপে গিয়েছে। ও তো অক্ষম নয়। নাকি সত্যি ওই ছেলেগুলোই ঠিক? তিয়াশা কি এই জন্যই অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ল? সারাদিন ভেবেও নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না ধ্রুবজ্যোতি। তাই নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে ওকে। একটু সন্ধে হতেই মুখ লুকিয়ে মেট্রোতে গিয়ে ওঠে ও। শোভাবাজারে নেমে হাঁটা শুরু করে। একটু এগোতেই বুঝতে পারে পরিবেশ বদলে গেছে। বাড়ির সামনে মেয়েগুলো দাঁড়িয়ে আছে। একটু এগোতেই দু একজন লোক এসে ওর হাত ধরে। সাব, লাল কমল, নীল কমল, সস্তে মে মিলেগা সাব। কিছুক্ষণ সময় লাগে ওর বিষয়টা বুঝতে। দালালগুলো ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মেয়েগুলোর দিকে তাকায়ও। মুখে চড়া মেকআপ, লিপস্টিক গাঢ় করে দেওয়া, শরীরগুলো যেন অনেক কষ্টের উপর দাঁড়িয়ে থাকা নদীর মতো, যে নদীতে খরা এসেছে কিন্তু দেখানোর উপায় নেই। ওর মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে কেমন যেন কষ্ট হয়। ধ্রুবজ্যোতি বুঝতে পারে ও পারবে না। মেয়েগুলোর মধ্যেও তিয়াশাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু এই মেয়েগুলো আলাদা। এদের চোখে দুঃখ ভরা। তিয়াশার উদাসীন চোখ নেই এদের মধ্যে। ও হতাশ হয়ে পড়ে।
কোনো মতে হাত ছাড়িয়ে চলে আসে দালালগুলোর। একটু এগোতেই একটা বার চোখে পড়ে। বন্ধুদের সাথে পুজোতে একটু আধটু মদ খায় প্রতি বছরই, তবে তার বেশি নয়। আজ ইচ্ছে করে সব ভুলে যেতে। মদের নেশার মধ্যে তিয়াশার মুখটা বারবার ভেসে ওঠে। বুকটা হালকা লাগে ভীষণ। ওর জন্যই তো সব করা। কেন বুঝলো না ও? মেয়েটার কথা তো ভাবতে পারতো। সেদিন রাতে কখন বাড়ি ফিরেছিল ওর খেয়াল নেই। বাড়ি ফিরে বমি করেছিল কয়েকবার। নিজের অবস্থা দেখে নিজেরই হাসি পাচ্ছিল ওর। মেয়ে ছিল না তাই, না হলে ওর সামনে ছোট হয়ে যেতে হতো ওকে। পরের দিন গিয়ে মেয়েকে নিয়ে এসেছে বাড়িতে। মাঝে 2 সপ্তাহ কেটে গেছে। তিয়াশা ফিরে আসেনি। ফিরে আসলে কি ওকে আবার ফিরিয়ে নেবে ধ্রুবজ্যোতি? হয়তো নেবে। ওকে সত্যি ভালোবাসে এখনো। প্রত্যেকটা মুহূর্ত ওকে অনুভব করেছে এই কদিন। নিজেকে আর মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এখন বাড়ি থেকে বের হতেও কেমন ভয় করে ওর। সমাজ নিশ্চয়ই ভাবছে ওর কোনো দুর্বলতার জন্য তিয়াশা চলে গেছে। মেয়েটাকে যদি কেউ কিছু বলে, মেয়েটার ভবিষ্যৎ শেষ হয়ে গেল হয়তো। তিয়াশাকে ভেবে ওর শরীর আগে জেগে উঠত। এখন ওর কথা ভাবলে কেমন মাথার পাশে যন্ত্রণা করে। কিছুতেই মনকে বোঝাতে পারে না। হয়তো রাস্তার ছেলেগুলোই সত্যি। ও বুঝে উঠতে পারে না কিছুতেই। গত সপ্তাহ থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ওর সাথে। নিজের মেয়ের মুখটা আর সহ্য হচ্ছে না। মেয়ের মুখটা ঠিক তিয়াশার মতো। ওর মা মিথ্যে বলতো। নাকটাও পুরো তিয়াশার মতো। পুরনো অ্যালবাম খুলে মিলিয়ে দেখেছে অনেকবার। সেদিন মেয়ে একটু বায়না করেছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তাতেই রেগে ভীষণ গেছিল ধ্রুবজ্যোতি। আর একটু হলেই চড় মেরে দিয়েছিল মেয়েকে। তারপর কেন যেন থেমে গেল। খুব কেঁদেছিল মেয়েটা। ও অদ্ভুতভাবে হেসেছিল তখন। ওর মনে হচ্ছিল যেন তিয়াশা কাঁদছে। এভাবেই শাস্তি দেওয়া যাবে ওকে। 2 দিন কেটে গেছে মাঝে। ইচ্ছে করে পিউকে খেতে দেয়নিও। মেয়েটা খিদের জ্বালায় ছটফট করেছে। আদিম আনন্দে মেতে উঠেছে ধ্রুবজ্যোতি। তিয়াশার ছবির দিকে তাকিয়ে হেসে উঠেছে পাগলের মতো। তোর শাস্তি তোর মেয়ে পাবে হারামজাদি। আজ রাতের জন্য একটা প্ল্যান করেছে ও। রান্নাঘরে গরম তেলে আলু ভাজছে ও। পিউমা, এদিকে আসবি? পিউ কোনো উত্তর দেয় না। ভয়ে গুটিয়ে শুয়ে থাকে নিজের ঘরে। ধ্রুবজ্যোতি জোর করে ওকে ঘর থেকে রান্নাঘরে নিয়ে আসে। বাপি, কি হয়েছে তোমার? খুব খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে? এই নে, আলু ভাজা খা। মেয়ের হাতটা গরম তেলের মধ্যে চুবিয়ে দেয় ও। যন্ত্রণায় চিৎকার করে ওঠে পিউ। ওর মুখ চেপে ধরে ধ্রুবজ্যোতি। তিয়াশা চুপ। একদম চিৎকার নয়। বাপি, আমি পিউ। চুপ। মিথ্যে বলা শুধু। মিথ্যে বললে আরও শাস্তি পাবে তিয়াশা। ভয়ে পিউ চুপ করে যায়। ভোর রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে ধ্রুবজ্যোতি। পিউ ওর বাড়ির উঠোনে পড়ে আছে। মাথার চারপাশে রক্ত। ছাদের কার্নিশে দাঁড়িয়েও হাসছে। বুঝতে পারছে না ওটা পিউ না তিয়াশা। ভয়ে ঘুম থেকে ধড়ফড় করে উঠে পড়ে ধ্রুবজ্যোতি। গতকালের সব ঘটনা মনে পড়ে ওর। ও বুঝতে পারে ওর মধ্যে থাকা জন্তুটা জেগে উঠেছে। ও ঘুম থেকে উঠেই ছুটে যায় মেয়ের ঘরে। গিয়ে দেখে ঘরের এক কোণে পিউ পড়ে রয়েছে। মেয়েটার হাতটা লাল হয়ে গেছে। ঘুমিয়ে গেছে বোধহয়। ও বার্নার লাগিয়ে দেয় পোড়া জায়গায়। পিউ ঘুম থেকে উঠে পড়ে। ওকে দেখে ভয়ে দূরে সরে যায়। সরি মা, ক্ষমা করে দাও আমায়। আর এইরকম হবে না, প্রমিস। অনেক কষ্টে বোঝাতে সমর্থ হয় পিউকে, কিন্তু ও নিজে বুঝতে পারে এর ভবিতব্য কি। ভয়ে ওর বুক শিউরে ওঠে। ও পারবে না। ও চিনতে পারছে না কোনটা পিউ, কোনটা তিয়াশা। আর দেরি করলে হবে না।
ও বুঝতে পারে ওকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। সুযোগটা এসে যায় হঠাৎ করেই। রাতে রিয়া ফোন করে ওকে, ক্ষমা চায় সবকিছু লুকিয়ে রাখার জন্য। ধ্রুবজ্যোতি চুপ করে থাকে কিছুক্ষণ। দাদা যে জন্য আসলে ফোন করেছিলাম, দিদি ফোন করেছিল গতকাল, ওরা মুম্বাইয়ে আছে। ও কিছু বলতে পারেনি। এতদিন অবিশ্বাসটা বাস্তব ছিল না, কিন্তু এক মুহূর্তে সব বিশ্বাস শেষ হয়ে যায় ওর কাছে। নিজের মধ্যেকার জন্তুটা আবার জেগে উঠবে ভেবে ভয় পেয়ে যায় ও। তোমাকে বলতে বারণ করছিল, কিন্তু না বলে পারলাম না। পিউয়ের খোঁজ করছিল। ধ্রুবজ্যোতি অনেকক্ষণ চুপ করে থাকে। শোনো, কাল সন্ধ্যের দিকে একবার পার্ক স্ট্রিটের সামনে আসতে পারবে? তোমার সাথে খুব দরকার আছে। অবশ্যই আসবো। ও ঠিকানাটা বলে দিয়ে ফোন রেখে দেয়। ফোন রাখার পর সব চিন্তাগুলো কামড়ে ধরে ওকে, পিষে ফেলে যাতার মতো। জানলা খুলে দেখে পাড়ার ছেলেগুলো ওদের বাড়ির দিকে তাকিয়ে আছে। ও ভয়ে জানলা বন্ধ করে দেয়। তিয়াশার মুখটা মনে আসতেই ও দেওয়ালে পাগলের মতো ঘুষি মারতে থাকে। হাত কেটে রক্ত বের হতে শুরু করে। মেয়ে ছুটে আসে। মেয়েকে দেখেও নিজেকে সংযত করে। গতকাল সারা রাত ভেবেছে ও, এছাড়া আর কোনো রাস্তা নেই। পিউয়ের ওর মাকে প্রয়োজন। ধ্রুবজ্যোতি বুঝতে পারে ও পাগল হয়ে যাচ্ছে। ও পারবে না পিউকে সামলাতে। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ও। সকাল হতেই মেয়ে ছুটে আসে। বাপি, ওই রকম করছিলে কেন কাল? মাম্মি কবে আসবে? আমার আর এই বাড়িতে ভালো লাগছে না। ও কিছু না মা, আজ সন্ধেবেলা তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। রিয়া মাসিও আসবে, খুব মজা হবে। যা খেতে চাইবে খাওয়াবো। সন্ধে হতেই সব থেকে ভালো ড্রেসটা পরে নেয় ধ্রুবজ্যোতি। গায়ে মাখে বন্ধুর দেওয়া প্যারিস থেকে আনা পারফিউম। কি করতে হবে ও সব প্ল্যান করে নিয়েছে। পিউয়ের জন্য এটুকু তো করতেই হবে। ওর এখন মাকে দরকার যে। পিউকে দোকানে বসিয়ে মেনু কার্ড নিয়ে আসেও। কি খাবে মা? যা যা খাবে অর্ডার দাও। আমি রিয়া মাসিকে ডেকে নিয়ে আসছি এখনই। বাপি, কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি আমি, একটু বসো মা। বাপি লাভস ইউ মোস্ট। খাবারের দোকান থেকে বাইরে এসে ফোনটা বার করেও। রিয়াকে ফোন করে। কোথায় আছো? আমরা পৌঁছে গেছি। এই তো এসে গেছি, মেট্রো থেকে নামলাম। আচ্ছা, এসো। পিউ তোমার জন্য বসে আছে। তুমি এখন আসল। রিয়া কিছু বলার আগেই ফোনটা রেখে দেয় ধ্রুবজ্যোতি। ওর কাজ শেষ। পিউ খুশি থাকুক, আর কিছু চায় না ও। তিয়াশাকে যে ফিরতেই হবে, যেভাবেই হোক, না হলে পিউ বড় হবে কি করে? সামনের রাস্তা দিয়ে গাড়িগুলো হাওয়ার বেগে বেরিয়ে যাচ্ছে। ঝড়ের গতিতে তাদের দিশা পাওয়া কঠিন। ধ্রুবজ্যোতি এগিয়ে যেতে থাকে। একটা বাস আসছে। ও হাঁটা থামায় না। বাসটা আরো এগিয়ে আসে। মুখে এক অদ্ভুত হাসি, উদাসীন চোখ, কাচের জানলা দিয়ে পিউয়ের দিকে। তীব্র বেগে আগুয়ান বাসটার প্রায় সামনে এসে গেছে ধ্রুবজ্যোতি। আর এক পা এগোলেই ওটার গতিপথের নাগালে চলে আসবে ও। তিয়াশার অবয়বটা আর একবার মনে করার চেষ্টা করল। মনে আসছে না কিছুতেই। কেমন যেন ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। আর সেখানে আস্তে আস্তে ফুটে উঠছে পিউয়ের ছবি। পিউ এখনো বাবার অপেক্ষায় বসে আছে, একা, হয়তোবা ওর মায়ের জন্য। একবার মনে হয় ফিরে যাবে, কিন্তু ফেরা সহজ নয়। জন্তুটাকে যে মারতেই হবে। হয়তো অন্য কোনো জগতে ধ্রুবজ্যোতি ফিরে যাবে পিউয়ের কাছে। ওকে নিয়ে নতুন করে বাঁচতে শিখবে। পিউয়ের মুখের সাথে তিয়াশাকে গুলিয়ে ফেলবে না, কিন্তু ও পারবে না। আজ ওকে যেতেই হবে। হয়তো ফিরে আসবে অন্য কোনো দিন। আর পিউয়ের দিকে তাকায় না ও। এক পা এগিয়ে দেয় বাসটার দিকে।
বাসটা এসে ওর শরীরকে তীব্র আঘাত করে চলে যায় ঝড়ের বেগে। রক্তে ভেসে যায় চারিদিক। ধ্রুবজ্যোতির শরীর লুটিয়ে পড়ে রাস্তার ধারে। তখনও অদ্ভুত হাসিটা ওর মুখ জুড়ে। রিয়া রেস্টুরেন্টের সামনে পৌঁছে দেখে প্রচুর লোকজনের চিৎকার। ও দৌড়ে যায় রাস্তার দিকে। ভিড় ঠেলে গিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে একজন রক্তাক্ত মানুষকে জড়িয়ে ধরে কাঁদছে। ও একটু ভালো করে দেখতেই ওর বুক কেঁপে ওঠে। দাদা! অস্ফুটভাবে ওর মুখ দিয়ে বেরিয়ে আসে। পিউ ওকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে। মাসি, বাবা কথা বলছে না দেখো। কিছু হয়নি পিউ, সব ঠিক হবে। ও পিউকে কোলে তুলে নেয়। ওর বুক এখনো কাঁপছে। ওর জামাইবাবুর শেষ বলা কথাগুলো মনে পড়ে। রিয়া, তুমিই আসল। কি বলতে চাইছিল জামাইবাবু তখন? ও কি করবে ভেবে পায় না। পুলিশ এসে গেছে ইতিমধ্যে। দেহ হাসপাতালে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। রিয়া বিশ্বাস করতে পারে না এত কিছু ঘটে গেছে কয়েক মুহূর্তের মধ্যে। ওর সব কিছু কেমন স্বপ্ন মনে হয়। ওর মনে হয় ও আজগুবি খেয়াল বুনছে হয়তো। কিন্তু ইন্সপেক্টরের ডাকে ওর হুঁশ ফেরে। ম্যাডাম, আপনি কি ওনার রিলেটিভ? ওনার স্ত্রী থাকলে একটু সুবিধা হতো। রিয়া কি বলবে ভেবে উঠতে পারে না। ইন্সপেক্টর চলে গেছেন কিছুক্ষণ আগে। রিয়া এখনো হতভম্বের মতো রেস্তোরাঁতে বসে। পিউ কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে ওর কোলের মধ্যেই। রিয়ার চিন্তায় মাথা যন্ত্রণা করে। ও কি করবে ভেবে উঠতে পারে না। হঠাৎ রিয়ার খেয়াল হয়। ও ব্যাগ থেকে ফোন বার করে। হ্যালো দিদি, কি করছিস? একটা খুব খারাপ ব্যাপার ঘটে গেছে। জামাইবাবু আর নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পিউকে নিয়ে কি করি বলতো? মেয়েটার দেখার আর কেউ নেই। কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তুই কি একবার আসতে পারবি? গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।